হ্যালো স্টুডেন্টস, আজ আমরা দেখব হ্যালো স্টুডেন্টস আজ আমরা দেখব যে আহ, তাপীয় ক্লাস 10-এর তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারটা। ঠিক আছে, তাপের ঘটনাসমূহ এই চ্যাপ্টারটা, এই পার্টটা আমরা আজকে দেখব। কি আছে এই পার্টটার মধ্যে? অ্যাকচুয়ালি জিনিসটা কি? তাপ। তাপ তো এক প্রকারের শক্তি, তাই তো? তাপ কি? তাপ এক প্রকারের শক্তি। ঠিক আছে, আমাদের যেটা দেখবো যে কোনো কঠিন পথে যদি আমরা তাপ দিই তাহলে কি হয়, এবং তাপ ঠান্ডা করলে কি হয় সেটা আমরা দেখবো। আর তাপের প্রভাব যেগুলো, সেই প্রভাবগুলো আমরা দেখবো। যদি কোনো কঠিন পদার্থকে আমরা যদি তাপ দিই তাহলে কি হয়, কঠিন পদার্থের কি হবে? প্রসারণ ঘটবে। ঠিক আছে, যদি কোনো কঠিন পদার্থের আমরা তাপ দিই তাহলে কি করবে? তাপের প্রসারণ ঘটবে। ঠিক আছে, অর্থাৎ কঠিন পদার্থের প্রসারণ ঘটবে। আবার যদি কোনো কঠিন পদার্থের আমরা ঠান্ডা করি তাহলে কিন্তু তার সংকোচন ঘটে। এটা কোথায় দেখতে পাই? এটা আমরা দেখতে পাই রেল লাইনের যে পার্টি থাকে, সেই রেল লাইনের পার্টিতে আমরা এটা দেখতে পাই। ঠিক আছে, বা আমরা দেখতে পাবো বিভিন্ন প্র্যাকটিক্যাল আমরা সেটা দেখতে পাই। যেমন যেমন আমরা এটা দেখতে পাই হচ্ছে কোনো মনে করো কোনো কাচের আমাদের একটা কাচের কোনো একটা পাত্র আছে, যার মুখটা মনে করো কোনো ধাতব পদার্থ দিয়ে তৈরি। তো সেই মুখটা যদি ভীষণভাবে এঁটে যায় তখন কিন্তু আমরা যেটা করি, তখন আমরা সেইটাকে আমরা তাপ দিই, এবং তাপ দেওয়ার ফলে যেটা হয়, সে তাপ দেওয়ার ফলে যেটা হয় যে জিনিসটা গরম হয়ে যায় এবং সেটা হালকা হয়ে যায়, এবং কাচের যে মুখটা, যে কাচের পাত্রের যে মুখটা, সেটা কিন্তু সহজে খোলা যায়। ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি তাপের একটা ব্যবহারিক প্রয়োগ এখানে আমরা অ্যাপ্লাই করি। এছাড়াও যে গরুর গাড়ির যে চাকাটা হয়, গরুর গাড়ির চাকায় যে কাঠের যে চাকা, সেই কাঠের চাকার চারপাশে যদি আমরা লোহার বেড় পরাতে যাই তাহলে কি করতে হয় আমাদেরকে? তাহলে আমাদের যেটা করতে হয়, তাহলে আমাদের এই যে লোহার বেড়টাকে গরম করে নিতে হয়। গরম করে নেওয়ার পরে চাকার মধ্যে পরিয়ে তারপর সেটাকে কিন্তু ঠান্ডা করতে হয়। ঠান্ডা করলে কি হয়, সেটা সংকোচন ঘটে, এবং সেটা কাঠের যে চাকা, চাকার সঙ্গে কিন্তু সেই লোহার বেড়টা ভীষণ টাইট ভাবে এঁটে যায়। ঠিক আছে, আমরা কিন্তু এভাবে আরো অনেক প্র্যাকটিক্যাল কিন্তু আমরা এইভাবে আরো করে থাকি। ঠিক আছে, যেখানে কি হয় তাপের প্রয়োগ আমরা যেটা করি, তাপের যে বিভিন্ন কঠিনের যে প্রয়োগ, কঠিন কঠিন পদার্থে তাপ দিলে যে প্রসারণ হয়, কঠিন পদার্থের তাপ দিলে যে প্রসারণ হয়, সেটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখি। বা যদি আমরা দেখি রেল লাইন গুলো থাকে, যে রেল লাইনের পার্টি যেগুলো থাকে, সেগুলো কিন্তু মাঝে মাঝে গ্যাপ রাখা হয়। কেন গ্যাপ রাখা হয়? কারণ আমরা জানি যে সারা দিনের রোদ সে রেল লাইনের পার্টির উপরে পড়ছে। এছাড়াও কি বারবার যে রেলের চাকা, যে লোহার চাকা, চাকা বারবার ঘর্ষণের ফলে কি হচ্ছে, বারবার ট্রেন যাতায়াত করছে, ফলে যে ঘর্ষণে তো ওটা গরম হয়ে যাচ্ছে। গরম হয়ে গেলে কি হয়, লোহা যদি গরম হয়ে যায় তাহলে প্রসারণ ঘটে। যদি আমরা গ্যাপ না রেখে যদি মুখোমুখি দুটো লোহার পাতকে রাখতাম তাহলে কিন্তু সেটা বেঁকে যেত। তাহলে কি হতো, সেটা কিন্তু বেঁকে যেত। বেঁকে গেলে কি হবে? অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা বাড়বে। তাই কি হয়, দুটো পাতের মাঝে গ্যাপ রাখা হয়। এই গ্যাপ রাখা হয় যাতে এই প্রচন্ড গরমে কি হবে, যে লোহার পাত দুটোর জন্য একেবারে যদি বৃদ্ধি পায় তাহলে একেবারে মুখোমুখি চলে আসে, কিন্তু কখনো রেল লাইনকে যদি বেঁকিয়ে না দেয় বা বিচ্যুতি না ঘটে, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। ঠিক আছে, এরকম আরো অনেক উদাহরণ কিন্তু আমরা বলতে পারি যা হচ্ছে তাপের প্রভাবে ঘটে। অর্থাৎ কিসের প্রভাবে ঘটে? আমরা জানি তাপ দিলে কি হয়, তাপ দিলে আমরা এখন লিখছি যে তাপ দিলে, তাপ যদি আমরা দিই তাহলে কি হয়, কঠিনের প্রসারণ ঘটে। কি ঘটে? কঠিনের প্রসারণ ঘটে। কঠিনের প্রসারণ ঘটে। তাপ দিলে কি হয়, কঠিন পদার্থের কি ঘটে? তাপ দিলে কঠিনের প্রসারণ ঘটে। এবং সংকুচিত কিন্তু হয় যদি ঠান্ডা করি। ঠান্ডা করলে আবার রেল লাইনের পার্টি আবার রাতের বেলা কিন্তু ঠান্ডা যখন হয়ে যায় তখন কিন্তু আবার আগের জায়গায় ফিরে আসে, তাই না? বা হচ্ছে যেটা বললাম, কাঠের চাকা যদি লোহার বেড় যদি পরাতে হয় তাহলে কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আবার তার গায়ে এঁটে থাকে, তাই না? বা কাচের যে বয়েন আমরা ইউজ করি, তার মুখটা যদি ধাতব পদার্থ দিয়ে তৈরি হয়, সেটা কিন্তু মুখটা খুলতে, ঢাকনাটা যদি খুলতে হয় তাহলে কিন্তু আমরা কি ইউজ করি, আমরা তাপ দিই, এবং যাতে সেটা গরম হয়ে যাতে একটু তার পরিধি বরাবর, মানে তার পরিধি বরাবর বলতে পারি আমরা, পরিধি বরাবর যাতে সে বৃদ্ধি পায়, যাতে মুখটা খুলতে আমাদের সুবিধা হয়। আমরা কিন্তু তাপের বিভিন্ন প্রয়োগ আমরা কিন্তু বাস্তব জীবনে দেখতে পাই। এগুলো বাস্তব উদাহরণ আমি দিলাম। তাহলে কি দেখলাম? তাপ দিলে কঠিনের কি ঘটছে? প্রসারণ ঘটছে। এবং ঠান্ডা করলে কি হয়? সংকোচন ঘটে। এই যে কঠিনের এই প্রসারণটা তিনটে বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা দৈর্ঘ্য প্রসারণ, একটা ক্ষেত্র প্রসারণ, আর একটা হচ্ছে আয়তন প্রসারণ। কি বললাম? একটা দৈর্ঘ্য প্রসারণ, আর একটা কি বলছে, 2 নম্বর বলছে ক্ষেত্র প্রসারণ। কি বলছে? ক্ষেত্র প্রসারণ। আর 3 নম্বর কি বলছে? 3 নম্বর বলছে আয়তন প্রসারণ। যদি আমরা একটু ভালো করে দেখি জিনিসটা কি জিনিস, যদি দেখি, যদি দৈর্ঘ্য প্রসারণ যদি দেখি, দৈর্ঘ্য মানে কি? এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বা জেড অ্যাক্সিস, যে কোনো একটা অ্যাক্সিস তো দৈর্ঘ্য মানে। দৈর্ঘ্য মানে যদি যে কোনো একটা অ্যাক্সিস হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি এটা ওয়ান ডাইমেনশন, এটা 1D চিত্র, 1D চিত্র। ঠিক আছে,
যদি আমরা ক্ষেত্র প্রসারণ দেখি তাহলে সেটা কিন্তু ক্ষেত্র মানে কি দৈর্ঘ্যও থাকবে প্রস্থও থাকবে, তাই তো ক্ষেত্রফল পাই আমরা, দৈর্ঘ্য আর প্রস্থ মানে 2D চিত্র। এবং যদি আমরা আয়তন প্রসারণ দেখি তাহলে কি দেখবো, তাহলে আয়তন প্রসারণ যদি দেখি আমরা তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা সেখান থেকে পাবো 3D চিত্র। কারণ সেখানে দৈর্ঘ্য প্রস্থ এবং কি থাকে উচ্চতা থাকে। এক্স অ্যাক্সিস বরাবর যদি দৈর্ঘ্য হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি প্রস্থ হয় এবং জেড অ্যাক্সিস বরাবর যদি উচ্চতা হয়, সেটা 3D চিত্র হবে। যা বাস্তবে আমরা যেটা ঘনবস্তু বলে থাকি, যা বাস্তবে হাত দেওয়া যায়, স্পর্শ করা যায় যেসব বস্তুতে, তাকে আমরা কি বলি, তাকে আমরা সবসময় বলবো যে সেটা কিন্তু সবসময় কি 3D চিত্র হবে। তো 3D চিত্রের জন্য আয়তন প্রসারণ ঘটে, ঠিক আছে। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ কি বললাম 1D। আমি যদি এককগতভাবে দেখি, ইউনিটগতভাবে যদি দেখি, দৈর্ঘ্য প্রসারণের ইউনিটগতভাবে কি হবে, যদি আমি সেন্টিমিটারটা দেখি তাহলে এটা শুধু সেন্টিমিটার লিখি যে এত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার। যদি আমরা 2 ডাইমেনশনে দেখি তাহলে আমরা ইউনিট কি বলবো, সেন্টিমিটার স্কোয়ার বলবো। এ স্কোয়ার মানে তো 2 ডাইমেনশন। যদি আমরা 3Dর ক্ষেত্রে দেখি তাহলে সেটা হবে সেন্টিমিটার কিউব, তাহলে সেটা কি হবে সেন্টিমিটার কিউব হবে। বোঝা গেল কি বললাম? তাহলে কি বললাম আমি, দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে একটা একক থাকে। দৈর্ঘ্য ক্ষেত্র বলে আমরা কিভাবে বুঝি, বর্গ মানেই তো ক্ষেত্র অ্যাকচুয়ালি, আর কিউব মানেই তো অ্যাকচুয়ালি ঘন বা আয়তন, তাই না? অ্যাকচুয়ালি দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ আর আয়তন প্রসারণ কি জিনিস সেটা আমাদের দেখতে হবে। যদি আমরা কোনো লোহার একটা রড আছে, লোহার রড ধরলাম, এই রডটাকে যদি আমরা তাপ দিই তাহলে কি হবে, এই লোহার রডটাকে যদি আমরা তাপ দিই তাহলে এখান থেকে যদি আমরা তাপ দিতে থাকি তাহলে কি হবে, এখান থেকে মনে করো তাপ দিলাম, তাপ দিলে কি হবে, লোহার রডের দৈর্ঘ্য কিন্তু বৃদ্ধি পাবে। লোহার রডের দৈর্ঘ্য কিন্তু বৃদ্ধি পাবে, যেমন তাপ দেবো তেমন ভাবেই বৃদ্ধি পাবে। এখন কথা হচ্ছে, যদি আমি ধরে নিই যে এটা হচ্ছে এল অন দৈর্ঘ্য, এই পর্যন্ত দৈর্ঘ্য কতটা, এল অন দৈর্ঘ্য, এবং টি অন টেম্পারেচারে ধরলাম এল অন দৈর্ঘ্য এটার। এখন ধরলাম যে তাপ দেওয়ার ফলে, এটা তাপ দেওয়ার আগে কিন্তু, তাপ দেওয়ার ফলে যদি এর দৈর্ঘ্য বৃদ্ধি পায়, এবং ধরলাম বৃদ্ধি পেয়ে এতটা হলো, এই পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, তাহলে টোটাল দৈর্ঘ্য এখন হচ্ছে, আমি ধরলাম L2 দৈর্ঘ্য, টোটালটা L2 দৈর্ঘ্য, তো টোটালটা কি বলবো, L2 দৈর্ঘ্য টোটালটা, এবং ধরলাম T2 উচ্চতায়, আগে ছিল T1 উচ্চতায়, এখন টোটাল দৈর্ঘ্য T2 উচ্চতায় হয়েছে L2। তাহলে আমি কতটা উষ্ণতার পরিবর্তন করেছি, কতটা, T1 থেকে T2 তে গিয়েছি, এটা উষ্ণতার পরিবর্তন। এবং তাহলে আমি লিখতে পারি T ডিগ্রি সেন্টিগ্রেড যখন ছিল তখন দৈর্ঘ্য ছিল L1, যখন T1 ডিগ্রি আর T2 ডিগ্রি সেন্টিগ্রেড যখন হয়েছে তখন দৈর্ঘ্য হয়েছে L2। তাহলে প্রশ্ন হচ্ছে দৈর্ঘ্যের বৃদ্ধি কতটা হয়েছে, দৈর্ঘ্যের প্রসারণ কতটা, অর্থাৎ বৃদ্ধি, দৈর্ঘ্যের বৃদ্ধি কতটা হয়েছে, দৈর্ঘ্যের বৃদ্ধি হয়েছে আমরা বলতে পারি L2 মাইনাস L1, এটা দৈর্ঘ্যের বৃদ্ধি করেছে। কখন এটা, যখন টেম্পারেচারের বৃদ্ধি হয়েছে T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেড, এই বৃদ্ধির জন্য আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে L2 মাইনাস L1। বোঝা গেল কি বললাম? তাহলে বললাম যে যদি উষ্ণতা আমার T1 থেকে T2 হয়, তাহলে উষ্ণতার যে বৃদ্ধিটা, অর্থাৎ এখান থেকে এইটুকু আসতে যে বৃদ্ধিটা হয়েছে, দৈর্ঘ্যের বৃদ্ধি এইটুকু পরিমাণ হয়েছে। এই যে যেটুকু পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে না, এটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ, এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। যদি আমরা শুধু দৈর্ঘ্য প্রসারণটা বুঝে নিই তাহলে আমাদের ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণটা একদম ইজি হয়ে যাবে, ভীষণ সহজ জিনিস সেটা। দৈর্ঘ্য প্রসারণ বোঝা গেল কি বললাম? তাহলে দৈর্ঘ্য প্রসারণ মানে কি L2 মাইনাস L1, কখন এটা T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এই পর্যন্ত বোঝা গেল কি বললাম? তাহলে আমরা দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন, আমরা এখন আলোচনা করব দৈর্ঘ্য প্রসারণ নিয়ে। তো আমাদের প্রথম যে টপিক ছিল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো কি বললাম তাহলে, আমাদের যদি এটা রড হয়, একটা রড, এই রডটা তাপ দিচ্ছি, তলা থেকে তাপ দিচ্ছি, তাপ দিলে কি হলো, রডটা বৃদ্ধি পেয়ে এতটা বৃদ্ধি হলো। তো ধরলাম প্রাথমিক অবস্থায় তাপ দেওয়ার আগে দৈর্ঘ্য ছিল T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এর দৈর্ঘ্য হয়েছে L1, ঠিক আছে। এবং আমি তাপ দেওয়ার ফলে T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হয়েছে এবং দৈর্ঘ্য হয়েছে L2। বোঝা গেল? তাহলে আগে ছিল দৈর্ঘ্য L1, এখন হচ্ছে L2। দৈর্ঘ্যের প্রসারণ কতটা হয়েছে, দৈর্ঘ্যের প্রসারণ কতটা হয়েছে, দৈর্ঘ্যের প্রসারণ কতটা হয়েছে, L2 মাইনাস L1, এটা দৈর্ঘ্যের প্রসারণ হবে। এবং উষ্ণতার পার্থক্য কতটা, হয়েছে, উষ্ণতার পার্থক্য সমান সমান T2 মাইনাস T1 এত ডিগ্রি সেন্টিগ্রেড, এই পরিমাণ উষ্ণতার বৃদ্ধি হয়েছে এবং এই পরিমাণ দৈর্ঘ্যের বৃদ্ধি হয়েছে, এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। এখন বলছে এই যে দৈর্ঘ্য প্রসারণটা, এই যে পরিমাণ দৈর্ঘ্যটা প্রসারণ হয়েছে, এই দৈর্ঘ্য প্রসারণটা কিসের উপর ডিপেন্ড করে? বুঝলি, দৈর্ঘ্য প্রসারণটা যদি আমরা প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি
আমাদের প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি, পরীক্ষা করে দেখা গিয়েছে এই যে দৈর্ঘ্যের যে প্রসারণটা সেটা কিসের উপর ডিপেন্ড করে। 1 নাম্বার, দৈর্ঘ্যের প্রসারণ অর্থাৎ L2 - L1, এই দৈর্ঘ্যের প্রসারণটা প্রপোর্শনাল হয় প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে। এটা পরীক্ষা করে এক্সপেরিমেন্টালি পরীক্ষা করে দেখা গেছে। এটা কি দেখা গেছে, যে দৈর্ঘ্যের যে পরিমাণ বৃদ্ধি রয়েছে সেটা প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতে আছে। ঠিক আছে। 2 নম্বর বলছে এই দৈর্ঘ্যের বৃদ্ধি L2 - L1 এর যে দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে এটা নাকি প্রপোর্শনাল কার সঙ্গে প্রপোর্শনাল। বললাম L2 - L1 টা কি বলেছে, L2 - L1 টা কার সঙ্গে সমানুপাত আছে, বলছে প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাত, এবং এই উষ্ণতার বৃদ্ধি কতটা হয়েছে T2 - T1, এখানে উষ্ণতার বৃদ্ধি কতটা T2 - T1 এর সঙ্গেও কিন্তু সমানুপাতে আছে। ঠিক আছে। তাহলে কার সঙ্গে সমানুপাতে আছে, বলছে দৈর্ঘ্যের প্রসারণটা L1 এর সঙ্গে সমানুপাতে আছে, দৈর্ঘ্যের যে প্রসারণটা হয়েছে এটা আবার উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতে আছে। যদি এটা হয় তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে যৌগিক ভেদের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। তাহলে বলতে পারি L2 - L1 এই যে প্রসারণটা সমানুপাত L1 × T2 - T1, এটা বলতে পারি আমরা। সেখান থেকে সমানুপাত যদি তুলতে হয় তাহলে কি হবে, L2 - L1 সমান সমান একটা গুণিত আছে তোমার ধ্রুবক আনতে হয়, সেই ধ্রুবকটা আমরা কি দিয়ে লিখি, আলফা দিয়ে লিখি। তাহলে আলফা × L1 T2 - T1, এটা লিখতে পারি আমরা। এখান থেকে যদি আলফার মানটা বের করি আমরা, এখান থেকে আলফার মান তাহলে কত হবে, তাহলে এই পুরো পার্টটা এর তলায় চলে আসবে, অর্থাৎ L2 - L1 বাই কত হবে, L2 - L1 বাই L1 T2 - T1, এটা হবে। তাহলে এটা গেল আমাদের আলফার মান। এই আলফাটাকে কি বলা হয়, এই আলফাটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এই আলফাটাকে কি বলা হচ্ছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। বোঝা গেল কি বললাম। তাহলে কি করে আসলে আরেকবার বলি। বলছে আমি কোন একটা ধাতব রড নিলাম, যে রডের দৈর্ঘ্য মানে L1 ছিল কখন, T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। দৈর্ঘ্য কত ছিল L1, এখন উষ্ণতা বাড়িয়ে আমি T2 ডিগ্রি সেন্টিগ্রেড করেছি, উষ্ণতার বৃদ্ধি দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হয়েছে, L2 পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। তাহলে দৈর্ঘ্যের প্রসারণ কতটা ঘটলো, L2 - L1 পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ করেছে। উষ্ণতার পার্থক্য কতটা ঘটেছে, T2 - T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পার্থক্য ঘটেছে। এখন বলছে যদি এমনটা হয় তাহলে দৈর্ঘ্যের যে প্রসারণ L2 - L1 টা সেটা নাকি পরীক্ষা করে দেখা গেছে সেটা সবসময়ের জন্য প্রাথমিক দৈর্ঘ্যের সমানুপাত থাকে, অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল L1, L1 এর সঙ্গে সমানুপাত আছে। এবং 2 নম্বর বলছে যে এই দৈর্ঘ্যের প্রসারণটা সেটা সবসময়ের জন্য উষ্ণতার যে পার্থক্য অর্থাৎ T2 - T1 তার সঙ্গে কিন্তু সমানুপাতে থাকবে। বোঝা গেল। তাহলে আমরা যেটা করতে পারি, L2 - L1 প্রপোর্শনাল L1 × T2 - T2 - T1, যেটা কোথা থেকে পাচ্ছি, যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা পাই। কোথা থেকে পাই, যৌগিক ভেদের উপপাদ্য থেকে এটা আমরা পাই। তো আমরা সেটা কি করলাম, L2 - L1 প্রপোর্শনাল L1 T2 - T1, তাহলে এখান থেকে এটা প্রপোর্শনাল যদি তুলতে হয় তাহলে আমাদের কি করতে হয়, একটা ধ্রুবক নিয়ে আসতে হয়। যে ধ্রুবকের নাম আমরা বলি আলফা। এই আলফাটাকে কি বলা হয়, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যার মানটা কি হবে, তাহলে এই পুরো পার্টটা এর তলায় চলে আসবে, তাই এসছে এই পাশে। বোঝা গেল। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, আলফার মান, আলফাকে কি বলা হচ্ছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার। আলফাটাকে কি বলা হচ্ছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এই আলফাটাকে। এই অবধি ক্লিয়ার হলো। যদি আমরা এই সংজ্ঞাটা দেখতে চাই তাহলে কিভাবে বলতে পারি, এই সংজ্ঞাটা কি হবে, চলো দেখে দিয়ে সংজ্ঞাটা কি হয়। তাহলে কি বলছে, বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা যে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য, কি বলেছে একবার দেখে নাও, বলছে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য। কোথা থেকে পেলাম এটা, আচ্ছা আমাদের সূত্রটা ছিল কি ছিল, L1 এর মান যদি আমি 1 করে দিই আর T2 - T1 এর মান যদি আমরা 1 করে দিই, তাহলে কি পড়ে থাকবে, আলফা সমান সমান L2 - L1, এটা পড়ে থাকবে। তাহলে বলছে যে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য, অর্থাৎ T2 - T1 এর মান কত, 1। প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য মানে কি, T2 - T1 এর মান কত হবে, 1 হবে। প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোন কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে মানে L1 এর মান, একক দৈর্ঘ্য মানে L1 মানে একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য একক দৈর্ঘ্যের যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, একক দৈর্ঘ্য যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি সেটাই পরিমাণে, তাকেই আমরা বলছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হচ্ছে। তো সংজ্ঞাটা কিভাবে লিখতে হবে, বলছে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোন কঠিন পদার্থের একক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য কত ধরছি আমরা, 1, একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে তাকে আমরা বলছি দৈর্ঘ্য প্রসারণ, ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। বোঝা গেল কি বললাম, কি বললাম আরেকবার বলি, যে কোন প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য, অর্থাৎ প্রতি একক, একক মানে 1, অর্থাৎ যে উষ্ণতা বৃদ্ধি যেটা হচ্ছে তার মান কত হবে,
একক মানে 1 হতে হবে। বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে, একক দৈর্ঘ্য মানে প্রাথমিক দৈর্ঘ্য কত? 1 হবে। একক দৈর্ঘ্য মানে প্রাথমিক দৈর্ঘ্য 1। একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটবে সেটা কোন পরিমাণ? L2 - L1 পরিমাণ। প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে তাকে বলা হচ্ছে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাকে কি বলা হচ্ছে? ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা। এখন আমরা যদি এখন দেখি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাহলে কি হবে? তাহলে আমরা একই রকম ভাবে এখান থেকে বলতে পারি, যদি আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দেখি তাহলে আমাদের কি হবে? এখানে আমরা এখানেই পাশে করছি, তাহলে 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জন্য কি হবে? L1 না হয় এটা হবে A1। L1 মানে তো লেন্থ ছিল, লেন্থ মানে তো দৈর্ঘ্য, A মানে তো এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল। তাই আমরা এখন দেখছি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাই কি হবে? তাই আমরা দেখছি যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা ধরলাম আমার ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে, ক্ষেত্রফল প্রাথমিক ক্ষেত্রফল ছিল A1, এখন উষ্ণতা বৃদ্ধি করেছে T1 থেকে T2, এখন আমার ক্ষেত্রফল হয়েছে A2। যদি এটা হয় তাহলে আমরা লিখতে পারি যে এখান থেকে যে ক্ষেত্রফলের যে পরিবর্তন, তাহলে সেটা কি হবে? ক্ষেত্রফলের যে পরিবর্তন সেটা কি হবে? আমরা এক্সপেরিমেন্টালি কি পেতে পারি? এখান থেকে আমরা বলতে পারি 1 নম্বর দিয়ে যে A2 - A1 যে ক্ষেত্রফলের যে বৃদ্ধিটা সেটা বলছে সবসময় কি হবে? A1 এর সঙ্গে সমানুপাত হবে। আর 2 নম্বর বলছে যে A2 - A1, এই যে আমাদের A2 - A1 যে ক্ষেত্রফল বৃদ্ধি সবসময়ের জন্য কি হবে? T2 - T1 এর সঙ্গে কি হবে? সমানুপাত থাকবে। ঠিক আগে যেমন করেছিলাম একই রকম ক্যালকুলেশন। যদি একই রকম হয় তাহলে এখান থেকে বলছে আমরা যদি সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসি তাহলে বলতে পারি A2 - A1 এটা কি হবে? প্রপোর্শনাল হবে A1 ইন্টু T2 - T1 এর সঙ্গে। এখান থেকে যদি আমি প্রপোর্শনাল তুলে দিই তাহলে সমান সমান একটা ধ্রুবক নিয়ে আসে যার নাম হচ্ছে বিটা। সেই বিটাটাকে কি বলা হচ্ছে? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। বোঝা গেল? এই বিটাটাকে কি বলা হচ্ছে? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখন যদি বিটার মান বের করি তাহলে বিটার মান কি হচ্ছে? বিটার মান সমান সমান কত হবে? যে A2 - A1 বাই কত? বাই হচ্ছে A1 T2 - T1। যদি আমরা দেখি এই ফরম্যাট আর এই ফরম্যাট একদম সেম, এই ফরম্যাট এবং এই ফরম্যাট একদম সেম। উপরে ছিল দৈর্ঘ্য বৃদ্ধি, এখানে উপরে ক্ষেত্রফল বৃদ্ধি, কারণ আমরা ক্ষেত্র প্রসারণ বলছি। এবং তলায় কি ছিল? প্রাথমিক ক্ষেত্রফল, এখানে প্রাথমিক দৈর্ঘ্য, এখানে হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল, এখানে উষ্ণতা বৃদ্ধি, এখানেও কিন্তু উষ্ণতা বৃদ্ধি। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দুটোই কিন্তু একদম সেম। একই রকম যদি আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখি তাহলে কিন্তু সেই ফরম্যাটটা এরকম হবে, তাকে গামা দিয়ে লিখি আমরা, এবং সেটা হবে V2 - V1 বাই V1 T2 - T1। ঠিক আছে? T2 - T1 সেটার ক্ষেত্রে একই রকম সূত্র হবে। আমরা যে এই ফরম্যাটে যদি ফেলে দিই সেটা এটাই আসবে। তোমরা বইতে দেখতে পারো এটাই কিন্তু লেখা আছে। ঠিক একই রকম ভাবে আসবে, বারবার আর করে দেখাচ্ছি না একই জিনিস, কিন্তু এটাই কিন্তু আসবে। বোঝা গেল কি বললাম? এবং যদি আমরা সংজ্ঞাটার দিকে যাই, সংজ্ঞা তাহলে কি হবে? বলছে আমরা যখন দৈর্ঘ্য প্রসারণ করেছিলাম তাহলে আমরা এখানে লিখবো প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্য লিখেছিলাম। এখানে চেঞ্জ হবে এটা, কি লিখেছিলাম? একক দৈর্ঘ্যে। যদি আমরা একক দৈর্ঘ্য প্রসারণ না করে ক্ষেত্র প্রসারণ করি তাহলে আমরা লিখবো একক ক্ষেত্রে। এখানে লিখবো একক দৈর্ঘ্যের জায়গায় একক ক্ষেত্রে লিখবো ক্ষেত্র প্রসারণের সময়। আর যদি আয়তন প্রসারণ গুণাঙ্ক করি, আয়তন প্রসারণের গুণাঙ্কের সংজ্ঞা লিখি তাহলে লিখবো একক আয়তনে। কি লিখবো? একক আয়তনে। যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি, এই দৈর্ঘ্যটাও চেঞ্জ হবে। যদি ক্ষেত্র প্রসারণ বলি তাহলে ক্ষেত্র বৃদ্ধি ঘটে, যে পরিমাণ ক্ষেত্র বৃদ্ধি ঘটে, ক্ষেত্রফল বৃদ্ধি ঘটে বা ক্ষেত্র বৃদ্ধি ঘটে। আয়তন লেখার সময় যে পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটে, আয়তন লেখার সময় যে পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটে তাকে বলা হচ্ছে ওই পদার্থের দৈর্ঘ্য লেখার সময় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আর ক্ষেত্রফল লেখার সময় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন লেখার সময় আয়তন প্রসারণ গুণাঙ্ক। তার মানে একটা সংখ্যা মুখস্থ করে শুধুমাত্র দৈর্ঘ্যের জায়গায় 3 জায়গায় দৈর্ঘ্য লেখা থাকবে, সেই দৈর্ঘ্যের জায়গায় আমরা যদি ক্ষেত্র প্রসারণের সময় ক্ষেত্র লিখবো, আয়তন প্রসারণের সময় আয়তন লিখবো, আয়তন প্রসারণ গুণাঙ্কের সময় কি লিখবো? আয়তন লিখবো। তাহলে কিন্তু আমরা একটা সংখ্যা মুখস্থ করলে 3টে সংখ্যা মুখস্থ হয়ে যাচ্ছে। বোঝা গেল? একটা সংখ্যা মুখস্থ করলে আমার 3টে সংখ্যা মুখস্থ হয়ে যাচ্ছে। এবং সেই সাথে সাথে কি হচ্ছে, আমাদের কিন্তু ফর্মুলাটাও সেম। আমি একটা ফর্মুলা মনে রাখলে আমার আর দুটো ফর্মুলা একই রকম ভাবেই আসছে। বোঝা গেল? এবার আমরা দেখি এককের দিকটা কি বলছে। যদি আমরা এককের দিকে দেখি তাহলে আমরা বলতে পারি, এটা মুছে দিলাম, এককের দিকটা আমরা দেখছি কি বলছে। এককের দিকটা, এককের দিকটা কি বলছে? একক বলছে দৈর্ঘ্য হোক, ক্ষেত্র হোক বা আয়তন প্রসারণ হোক, যেটাই হোক না কেন, দৈর্ঘ্য প্রসারণ হোক, আয়তন প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ যাই হোক না কেন, আমরা যদি ইউনিট দেখি ইউনিটগত ভাবে তারা কি হবে। তো দেখি ইউনিটগত ভাবে তারা কি হয়। আলফার বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি হবে? আলফার একক। তাহলে আলফা এর একক, আলফা একক কি হবে? উপরে কি L2 - L1 মানে কি? দৈর্ঘ্য, অ্যাকচুয়ালি দৈর্ঘ্যের বৃদ্ধি। দৈর্ঘ্যের বৃদ্ধি মানে কি? আমার তাহলে দৈর্ঘ্যের একক হবে উপরে। দৈর্ঘ্যের বৃদ্ধি মানে কি হবে? দৈর্ঘ্যের একক হবে, সেটা মিটার হোক বা সেন্টিমিটার হোক, দৈর্ঘ্যের একক বাই কি আছে? প্রাথমিক দৈর্ঘ্য।
তাহলে এখানে হবে দৈর্ঘ্যের একক, প্রাথমিক দৈর্ঘ্য মানে সেটা মিটার বা সেন্টিমিটারে হবে, দৈর্ঘ্যের একক হবে তলায়। আবার ইনটু কি আছে, উষ্ণতার পার্থক্য মানে উষ্ণতার একক, এখানে কি হবে উষ্ণতার একক, উষ্ণতার একক। বোঝা গেল কি করলাম আমরা? তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, আলফার একক বের করতে গেলে আমার লাগবে দৈর্ঘ্যের একক বাই দৈর্ঘ্যের একক কিন্তু উষ্ণতার একক। এখন যদি দৈর্ঘ্যের একক কেটে দিই তাহলে কি পড়ে থাকছে, ওয়ান বাই উষ্ণতার একক, ওয়ান বাই উষ্ণতার একক। ভালো করে বোঝার আছে এই জিনিসটা, ওয়ান বাই উষ্ণতার একক পড়ে থাকছে। তাহলে কারণ আমাদের কি হচ্ছে, দৈর্ঘ্যের একক আউট হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে পড়ে আছে উষ্ণতার একক, ওয়ান বাই উষ্ণতার একক। বোঝা গেল এই পর্যন্ত? এখন যদি আমরা দেখি তাহলে আমরা বলতে পারি আলফার একক তাহলে কি হবে, ওয়ান বাই উষ্ণতার একক, মানে যদি আমরা ডিগ্রি সেন্টিগ্রেড এককে করি তাহলে ওয়ান বাই ডিগ্রি সেন্টিগ্রেড হবে, যদি আমরা ফারেনহাইট এককে করি তাহলে ওয়ান বাই ডিগ্রি ফারেনহাইট হবে, যদি আমরা কেলভিন এককে করি তাহলে ওয়ান বাই কেলভিন হবে। কারণ আমাদের কিন্তু কি হচ্ছে, দৈর্ঘ্যের এককের উপরে আলফার মান অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্যের এককের উপরে নির্ভর করেই না। বোঝা গেল কি বললাম, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্যের এককের উপরে নির্ভর করেই না। একই রকম ভাবে যদি আমরা দেখি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, তাহলে কি হবে, বিটার একক কি হবে, বিটা, এখানে যদি বিটা লিখি আমরা তাহলেও কিন্তু একই রকম ভাবে বিটার একক কি হবে, ক্ষেত্রের একক, ক্ষেত্রফলের একক বাই ক্ষেত্রফলের একক কিন্তু উষ্ণতার একক, ক্ষেত্রফলের একক কেটে যাবে, শুধুমাত্র উষ্ণতার একক থাকবে, আর ওর এককটাও কিন্তু সেম এটাই হবে। বোঝা গেল? যদি আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখি তাহলে উপরে হবে আয়তনের একক, তলায় হবে আয়তনের একক কিন্তু উষ্ণতার একক, আয়তনের একক কেটে যাবে, কেটে গেলে পড়ে থাকবে ওয়ান বাই উষ্ণতার একক। বোঝা গেল? তা সেক্ষেত্রেও কিন্তু তাহলে কি হবে, গামার একক কি হবে, তাহলে গামার এককটা কিন্তু এটাই আসবে। বোঝা? তাহলে এককগত ভাবে কি আমাদের বারবার একক মুখস্থ করতে হবে? নিশ্চয়ই করতে হবে না, আমাদের একটা একক পড়লে হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যেটা মনে রাখতে হবে, পরীক্ষায় আসতে পারে, সেটা হলো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেটা দেখছি আমরা সেটা কিন্তু কখনোই দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যদি দেখি আমরা তো সেটা দেখবো সেটা কখনোই ক্ষেত্রফলের এককের উপর নির্ভর করবে না। এবং যদি আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখি তাহলে সেটা কখনোই কিন্তু আয়তনের এককের উপরে নির্ভর করে না। এরা সবাই কার উপরে নির্ভর করে, উষ্ণতার এককের উপরে। কার উপরে? উষ্ণতার এককের উপরে। বোঝা গেল কি বললাম? ওই জন্য এদের সবার দৈর্ঘ্য প্রসারণ বলো, আয়তন প্রসারণ বলো বা ক্ষেত্র প্রসারণ বলো, এদের প্রত্যেকের এককে কিন্তু ওয়ান বাই ডিগ্রি সেন্টিগ্রেড, ওয়ান বাই ডিগ্রি ফারেনহাইট, ওয়ান বাই কেলভিন। বোঝা গেল কি বললাম? তার মানে একে যদি আমি আরো ইজি ভাবে লিখি তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস ওয়ান বা ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার মাইনাস ওয়ান বা কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা এইভাবেও লেখা যায়। এই ওয়ান বাই থাকলে টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়, ঠিক আছে, ওয়ান বাই থাকলে টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়। বোঝা গেল কি বললাম? তাহলে আমাদের কি একক মুখস্থ করতে হবে? নিশ্চয়ই করতে হবে না, এককটা কিন্তু সহজ। কারণ এখান থেকে এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কখনোই দৈর্ঘ্যের উপর নির্ভর, দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কখনোই ক্ষেত্রফলের এককের উপর নির্ভর করে না। আয়তন প্রসারণ গুণাঙ্ক কখনোই আয়তনের এককের উপরে নির্ভর করে না। এরা সবাই নির্ভর করে কিন্তু কার উপরে? এরা সবাই নির্ভর করে উষ্ণতার এককের উপরে। উষ্ণতার এককের উপরে কিন্তু এরা সবাই নির্ভর করে। বোঝা গেল কি বললাম? দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক এটাই। বোঝা গেল? এছাড়া আমরা কিন্তু কি দেখবো, আমরা দেখবো আচ্ছা কেন করে না সেই ব্যাখ্যা কিন্তু এখান থেকেই বললাম, একটাই বললাম, আর দুটো সেম হবে, ওই জন্য দুটো আর বললাম না, ঠিক আছে। আর সংজ্ঞাটার ক্ষেত্রেও তাই, একটা সংজ্ঞা মুখস্থ করলে শুধু তিন জায়গায় দৈর্ঘ্যটা চেঞ্জ করে দাও, ক্ষেত্র লিখলে ক্ষেত্র লেখো, আয়তন লিখলে আয়তন লেখো, একটা সংজ্ঞায় কিন্তু সবকটা সংজ্ঞা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হলো এদের মধ্যে বিভিন্ন সম্পর্ক। কি সম্পর্ক আছে এদের মধ্যে? আলফা, বিটা, গামা এদের মধ্যে সম্পর্ক আছে। তবে তার আগে আমরা যেটা দেখবো সেটা হলো যে ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলে থাকলে আলফা, অর্থাৎ আমি যদি বলি যে বলছে যে 1 ডিগ্রি ফারেনহাইট সমান সমান 5/9 ডিগ্রি সেলসিয়াস কেন হয়? 1 ডিগ্রি ফারেনহাইট বলা ভুল, 1 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন, কথাটা এখানে বলতে হবে, পরিবর্তন। বলছে 1 ডিগ্রি ফারেনহাইটে যদি পরিবর্তন করি তাহলে 5/9 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন হবে। বোঝা গেল না? তো কি বলছে যে ফারেনহাইট স্কেলে যদি আমরা 1 ডিগ্রি পরিবর্তন করি, 1 একক যদি পরিবর্তন করি তাহলে 5/9 এই পরিমাণ পরিবর্তন হবে সেলসিয়াস স্কেলে। চলো সেটা দেখা যাক, এটা আমাদের কাজে লাগবে। চলো সেটা কিভাবে হয় দেখে নি। আমরা জানি কি C/5 ইজ ইকুয়াল টু F মাইনাস 32 বাই কত 9। আচ্ছা ফারেনহাইট স্কেল শুরু হয় কি দিয়ে? 32 দিয়ে শুরু হয়। তাহলে 1 ডিগ্রি পরিবর্তন করলে কি হবে? তাহলে 32 থেকে কোথায় যাবে? 33 যাবে। 32 থেকে কোথায় যাবে? 33। তাহলে আমরা যদি দেখি C/5 ইজ ইকুয়াল টু ফারেনহাইটের মান কত বসাবো? 1 ডিগ্রি পরিবর্তন করেছি, তাহলে আমরা 32 জায়গায় 33 বসাবো, মাইনাস 32 যা ছিল তাই বাই 9। তাহলে কত হচ্ছে? সি এর মান কত হবে? তাহলে এখান থেকে কাটা বিয়োগ করলে 1, তাহলে এখান থেকে 5, আর
এখান থেকে কত হচ্ছে 1/9, তাহলে সি এর মান কত হবে, তাহলে 5/9 এত ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কি হচ্ছে, ফারেনহাইট স্কেলের 1 ঘর পরিবর্তন মানে সেলসিয়াস স্কেলের এই পরিমাণ বৃদ্ধি হচ্ছে। কি বললাম তাহলে, ফারেনহাইট স্কেলের 1 ঘরের পরিবর্তন মানে 1 ডিগ্রি ফারেনহাইট যে পরিবর্তনটা সেটা কি হচ্ছে 5/9 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন, ডিগ্রি সেন্টিগ্রেডের পরিবর্তন। বোঝা গেল? এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে এটা প্রমাণ হলো এখান থেকে যে 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন মানে 5/9 ডিগ্রি সেন্টিগ্রেডের পরিবর্তন। এখন আমরা যদি লিখি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে যদি আমরা লিখি আলফা এফ, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সিন্ডিকেটের স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের পরিবর্তন কি হয় 5/9 যে আলফা সি, অর্থাৎ সেলসিয়াস স্কেলের 5/9 পরিবর্তন হবে, এই পরিমাণ পরিবর্তন হয়। ঠিক আছে, এটা কিন্তু প্রমাণ করা যায়, এইভাবেই প্রমাণ করতে হয়। বোঝা গেল কি বললাম? বইতে লেখা আছে যে 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধি সমান সমান 5/9 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি, এটা আমি একটু আগেই বললাম। এবং সেই সম্পর্ক থেকে আমরা বলতে পারি আলফা এফ সমান সমান 5/9 আলফা সি। যদি একই রকম ভাবে বলি আমরা বিটা এফ সমান সমান 5/9 বিটা সি। যদি আমরা আর একটা বলি গামা এফ সমান সমান 5/9 গামা সি। বোঝা গেল? এই তিনটে কিন্তু এই সম্পর্ক থেকেই এই তিনটে কিন্তু আসে। এটা কিন্তু এদের বৈশিষ্ট্য, দৈর্ঘ্য প্রসারণ বলো বা ক্ষেত্র প্রসারণ বলো বা আয়তন প্রসারণ গুণাঙ্ক বলো, এদের বৈশিষ্ট্য কিন্তু এই তিনটে। ক্লিয়ার হলো? এবার আমরা যেটা দেখবো, আমরা আলফা বিটা এবং গামা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ, আলফা বিটা এবং গামার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা সত্যি কথা বলতে এই সম্পর্কের যে প্রমাণটা সেটা কিন্তু ক্লাস 10 এর বইতে নেই। ঠিক আছে, এই যে সূত্রে এই যে তিনটে সম্পর্ক অনেক অনেক লম্বা প্রমাণ আছে, এই প্রমাণটা এত বড় প্রমাণ তোমাদের বইতে নেই। তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো এটাই যে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ যদি আলফা বিটা গামা হয়, তাহলে আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3। তাহলে পরীক্ষায় যে এই সম্পর্কটাই দেবে এমনটা নয়, কিন্তু পরীক্ষায় যে এই সম্পর্কটা এইভাবে লিখবে এমনটা নয়। বলবে পরীক্ষায় বলবে যে আলফা ইজ টু গামা এর অনুপাত কত হবে। কি বলবে তুমি? আচ্ছা দেখো, আলফা তলায় কিছু নেই মানে গেছে 1 আছে, তাহলে 1:2:3। বোঝা গেল? অর্থাৎ যার তলায় যে সংখ্যা থাকবে সেটা তার অনুপাত হয়। তাহলে আলফা ইজ টু বিটা ইজ টু গামার মান কত? 1:2:3। বোঝা গেল? এবার আমরা যেটা করব, আমাদের বলছে যদি এই সম্পর্কে কত হবে, যে এখান থেকে আমরা আরেকটা কি করতে পারি, আমরা জানি আলফা সমান সমান বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3। আমরা যদি দেখি এই দুটো লসাগু করলে কত হয়, তাহলে কিছু মানে 1 আছে, এই দুটো লসাগু করলে 6 হয়। এই 6 যদি আমরা উভয় তিনটের সঙ্গে গুণ করে দিই, তাহলে আলফা ইনটু 6 সমান সমান বিটা বাই 2 ইনটু 6 সমান সমান গামা বাই 3 ইনটু 6। কাটাকাটি করলে 3, কাটাকাটি করলে 2, তাহলে আমরা বলতে পারি 6 আলফা সমান সমান 3 বিটা সমান সমান 2 গামা। এই সম্পর্কটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, আলফা বিটা গামার মধ্যে কিন্তু এই সম্পর্কটাও সত্য। বোঝা গেল? প্রশ্ন এভাবে দিতে পারে যে নিম্নলিখিত কোনটি হচ্ছে আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক নয়, বলে তিনটে দিয়ে দিল এবং আর একটা ভিন্ন টাইপ দিল, যেটা কিন্তু উত্তর হবে। ঠিক আছে, এই তিনটেই তো সঠিক, এই তিনটেই কিন্তু সঠিক, যে আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3, বা আচ্ছা আলফা ইজ টু বিটা ইজ টু গামা মানে হচ্ছে 1:2:3, বা 6 আলফা ইজ ইকুয়াল টু 3 বিটা ইজ ইকুয়াল টু 2 গামা, এটাও কিন্তু ওদের মধ্যে একটা সম্পর্ক। এই তিনটে সম্পর্ক কিন্তু আলফা বিটা এবং গামার মধ্যে সম্পর্ক। বোঝা গেল কি বললাম? এটাই ছিল আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ কঠিনের যে তিনটে প্রসারণ ঘটে দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন, সেই তিনটে প্রসারণ গুণাঙ্ক কিন্তু আমরা টোটালটা জানলাম এবং এদের মধ্যে সম্পর্কটা দেখলাম। বোঝা গেল কি করলাম? আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হলো, আমরা যেটা বলিনি যে আলফার একক বলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা বলেছিলাম, কিন্তু মাত্রা বলা হয়নি। মাত্রা কিন্তু 1/t বা t⁻⁻1। একই রকম ভাবে বিটারও একক, বিটারও মাত্রা তাই, মাত্রা কত হয় যদি মাত্রা এটা, বিটারও মাত্রা এটা হবে, আর গামারও মাত্রা কিন্তু এটাই হবে। ঠিক আছে, এটা আমার তখন বলতে মনে ছিল না, বলে দিলাম। ঠিক আছে, আর আমরা কি দেখবো এবার? এবার আমরা দেখবো যে দ্বিধাতব পাত। দ্বিধাতব পাত কি বলছে? বলছে যে দুটো পাত নিতে হবে যাদের দৈর্ঘ্য কি হবে, এই দুটো পাত নিলাম, যাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই একই, শুধু আলাদা কি উপাদান, দুটো উপাদানটা কি হবে আলাদা হবে। এরকম দুটো দ্বিধাতব পাত নাও যাদেরকে আমরা রিভেট করি, অর্থাৎ ঝালাই করে হোক বা আমরা কোনো ছিদ্র করে কোনো নাট স্ক্রু দিয়ে আমরা কিন্তু সেটাকে জোড়া লাগাতে পারি। সমান দৈর্ঘ্যের কিন্তু দুটোই কিন্তু সমান দৈর্ঘ্যের হতে হবে, এটাকে বলা হয় দ্বিধাতব পাত। দ্বিধাতব পাত
যদি লিখি দ্বিধাতব পাত তাহলে কেমন হয়? দ্বিধাতব, দ্বিধাতব বোঝা যাচ্ছে কড়া ধাতু থাকবে, দ্বিধাতব পাত বোঝা যাচ্ছে দুটো, দ্বি মানে দুই, কড়া ধাতু থাকবে দুটো, ধাতব, ধাতব মানে হচ্ছে ধাতু, দুটো ধাতু দিয়ে তৈরি হবে একটা পাত, যা দুটোকে আমরা কি করি? রিভেট করে রাখি। কি করে রিভেট করি? রিভেট করা মানে জোড়া লাগানো, রিভেট করা মানে জোড়া লাগানো হয়। সমান দৈর্ঘ্যের দুটো পাত যাদেরকে জোড়া লাগানো হচ্ছে। এবং এটা কেন করা হয়? কারণ আমরা জানি তাপ দিলে দৈর্ঘ্যের প্রসারণ ঘটে, এটা আমরা আগেই জেনেছি। তাপ দিলে দৈর্ঘ্যের প্রসারণ ঘটে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সব কঠিন পদার্থের প্রসারণ একই রকম নয়। যদি উপাদান চেঞ্জ হয়, যেমন তামা, লোহা, নিকেল, যেসব ধাতু, ইনভার যেটা দিলাম, ইনভারটা কি অ্যাকচুয়ালি? এখানে একটা ইনভার আমরা ইউজ করবো। ইনভারটা মনে রাখবে লোহা এবং নিকেলের একটা সংকর বা মিশ্রণ, মিশ্রণ দিয়ে ধাতু তৈরি করা হয়েছিল যার নাম ইনভার। লোহা এবং নিকেলের মিশ্রণ দিয়ে তৈরি একটা ধাতু, সংকর ধাতু বলা হয়। লোহা এবং নিকেলের সংকর ধাতু হচ্ছে ইনভার। ঠিক আছে, এটাও একটা ধাতু। তো আমরা যাই নেই না কেন, যে কোনো ধাতব হলেই হলো, যে কোনো ধাতু হলেই হলো, কোনো সমস্যা নাই। তো কি বললাম? দ্বিধাতব পাত কি বলছি আমি? দ্বিধাতব পাত বলছি দুখানা আমাদের সমান মাপের নিতে হবে এবং সমান দৈর্ঘ্যের, সমান মাপের, সবকিছু সমান উচ্চতা, সব সমান হবে, দৈর্ঘ্য বলতে সব সমান হবে। দুটো ধাতব পাত আমাদের নিতে হবে, যে ধাতব পাতের দৈর্ঘ্য মানে সবকিছু একই হতে হবে, কিন্তু কি হবে? উপাদান আলাদা। একটা মনে করো পিতল, একটা তামা নিলাম, একটা ইনভার, একটা পিতল নিলাম, ইনভার আর পিতল, যা খুশি, যে কোনো দুটো ধাতব নিতে হবে। মনে রাখতে হবে যে প্রত্যেকটা ধাতুর আমি যে নামগুলো বললাম, লোহা, নিকেল, কোবাল্ট থেকে শুরু করে আর যা যা আছে, ইনভার থেকে যা আছে, সবারই উষ্ণতা যদি একই রকম দেই আমরা, তাদের কিন্তু প্রসারণের আলাদা আলাদা হবে প্রসারণটা, কারোর কম হবে, কারোর বেশি হবে, একই উষ্ণতা বৃদ্ধির জন্য। তা মাথায় রাখতে হবে। অর্থাৎ একই পরিমাণ তাপ দেওয়া সত্ত্বেও সবার প্রসারণটা কিন্তু একই হচ্ছে না। এবং এই যে একটা বিশেষ বৈশিষ্ট্য, যে তাপ দেওয়ার ফলেও সবার প্রসারণটা একই হচ্ছে না, এই বৈশিষ্ট্য কাজে লাগিয়ে কিন্তু আমরা বিভিন্ন উপকার পাই, এর থেকে বিভিন্ন রকম সুবিধা আমাদের আছে, আমরা সেটাকে ব্যবহার করি বাস্তব জীবনে। যেমন থার্মোস্টেটে ব্যবহার করি। কোথায়? থার্মোস্টেট, এটাকে বলা হয় থার্মোস্টেট। কি বলা হয় এটাকে? থার্মোস্টেট। অ্যাকচুয়ালি এই থার্মোস্টেটের যে প্রয়োগটা, এটা আমরা অ্যাকচুয়ালি বাস্তব জীবনে কোথায় দেখি? বৈদ্যুতিক চুল্লি, রেফ্রিজারেটর, এরকম বৈদ্যুতিক ইস্ত্রি যেগুলো হয় সেগুলোতে, এটা বহু প্র্যাকটিক্যালি আমরা ইউজ করি, যেগুলোতে কিন্তু আমরা এটা দেখি থার্মোস্টেটের ব্যবহার। থার্মোস্টেটের ব্যবহার মানে অ্যাকচুয়ালি দ্বিধাতব পাতের ব্যবহার। এই দ্বিধাতব পাতের যে বিশেষ ক্ষমতা, যে উপাদান আলাদা হলে তাপের প্রসারণটা আলাদা আলাদা হয়, যে বিশেষ ক্ষমতা, এই ক্ষমতার উপর ডিপেন্ড করেই আমরা থার্মোস্টেট ইউজ করেছিলাম। ঠিক আছে, থার্মোস্টেট এটা কিন্তু ব্যবহার করেছিলাম। আমরা থার্মোস্টেট যখন পড়বো তখন আমরা দেখবো, এক্ষুনি পড়বো সেটা, আমরা সেটা দেখবো যে এর ব্যবহারটা কত সুন্দরভাবে আমরা এটাকে অ্যাপ্লাই করি, কত সুন্দরভাবে এটাকে আমরা অ্যাপ্লাই করি। তো দেখা দ্বিধাতব পাত বোঝা গেল তাহলে, যে দুটো ধাতু থাকবে যারা একই মাপের হবে এবং একই সবকিছু, তাদেরকে আমরা ডিবেট করবো, অর্থাৎ জোড়া লাগিয়ে দেবো কোনো একটা কোনো একটা ছিদ্র করে বা কোনো নাট স্ক্রুতে, যে করে হোক আমরা তাকে কি করবো, বা আমরা ঝালাই করতে পারি, করে যে করে হোক তাদের জোড়া লাগাতে হবে। লাগিয়ে দেওয়ার ফলে আমরা কি করবো? এই লাগিয়ে দিয়েছি ইনভার এবং পিতল, আমরা এটা কি করেছি? থার্মোস্টেট করেছি। বোঝা যাচ্ছে এখানে একটা ব্যাটারি লাগানো হয়েছে এবং এখানে আমরা এখানে একটা স্বয়ংক্রিয় সুইচ। অ্যাকচুয়ালি এই থার্মোস্টেটকে বলা হয় স্বয়ংক্রিয় সুইচ। স্বয়ংক্রিয় সুইচ মানে কি? যে সুইচ নিজে নিজে কাজ করে, নিজেই অফ হয়, নিজেই অন হয়, যদি কিনা ব্যাটারি কানেক্টেড থাকে। অবশ্যই এটা মাথায় রাখতে হবে, যদি কিনা ব্যাটারি কানেক্টেড থাকে তাহলে সে নিজে নিজেই অন হয়, নিজে নিজেই অফ হতে পারে। এই সুইচটা আমাদের হাতে নেই। কিভাবে হয় জিনিসটা? যদি আমরা দেখি যে ব্যাটারি অন করা আছে, তাহলে কি ধাতুতে এরা পিতল আছে, এই পাশে ইনভার আছে, ভালো করে বুঝতে হবে। এই পাশে পিতল আছে, এই পাশে ইনভার আছে। ইনভার আমি কি বললাম? লোহা প্লাস নিকেল। ইনভার মানে কি অ্যাকচুয়ালি? ইনভার মানে অ্যাকচুয়ালি কি? লোহা আর নিকেলের মিশ্রণ, লোহা প্লাস নিকেল। লোহা নিকেলের মিশ্রণকে আমরা বলি ইনভার। আমাদের কেন এটা তৈরি করতে হয়েছিল? নিশ্চয়ই কোনো প্রয়োজন ছিল, প্রয়োজনের তাগিদেই তো সবকিছু আবিষ্কার হয়। তো নিশ্চয়ই আমাদের এটি সংখ্যা ধাতু তৈরি করার প্রয়োজন পড়েছিল। তো ইনভার নিলাম এবং পিতল নিলাম, নিলে কি হচ্ছে? বলছি এখানে সুইচ, এখানে একটা কানেকশন আছে, এই জায়গাটা, তো এই জায়গাটা কানেকশন আছে আমরা ব্যাটারির সাহায্যে। যদি আমরা ব্যাটারি মানে এখানে অ্যাকচুয়ালি আমরা সরাসরি কারেন্টের সাথে যুক্ত করতে পারি ব্যাপারটাকে, একই ব্যাপার। তো যদি আমাদের এখানে এর মধ্যে তড়িৎ প্রবাহ ঘটে, এখানে একটা হিটার লাগানো আছে। কি লাগানো আছে? হিটার। এবং এটাকে বলে থার্মোস্ট্যাট। টোটাল যন্ত্রটাকে বলে থার্মোস্ট্যাট এবং এর দ্বিধাতব পাত আমরা ইউজ করেছি। কি সুবিধা হয় এটা? বলছে যখন হিটারের সাহায্যে আমরা পুরো ঘর গরম করছি, মনে করেন একটা ঘর গরম করছি,
মানে ঘরে গরম করছি না, মানে ঘরের উষ্ণতা স্থির রাখার চেষ্টা করছি, তার নির্দিষ্ট টেম্পারেচারে ঘরটা স্থির থাকবে। যদি এটা রাখার চেষ্টা করি তাহলে আমরা কি করবো, কারেন্টের সঙ্গে যুক্ত করলাম এবং এই দ্বিধাদ্বৈপাতের সঙ্গে যুক্ত আছে অটোমেটিক্যালি, এবং এখানে হিটার আছে, তড়িৎ প্রবাহ এসে হিটারটাকে কি করছে, ধীরে ধীরে গরম করছে এবং আমাদের ঘরের উষ্ণতা কি থাকছে, স্থির অবস্থায় থাকছে। এবার কি হচ্ছে, ধীরে ধীরে হিটারটা গরম হচ্ছে, তাপ প্রবাহিত হচ্ছে, মানে হিটার ধীরে ধীরে গরম হবে। যদি গরম হয় তাহলে কি হবে, গরম হলে কি হবে, আশেপাশের অঞ্চলটা, হিটার যখন গরম হবে আশেপাশের অঞ্চলটা কি করবে, উত্তপ্ত করবে সে, এবং আশেপাশের অঞ্চল যখন উত্তপ্ত করবে তখন এই পিতল আর ইনভার এ দুটো কিন্তু উত্তপ্ত হবে, হ্যাঁ কিনা, এ দুটো উত্তপ্ত হবে। যদি এ দুটো উত্তপ্ত হতে শুরু করে তখন দেখা যাবে যে পিতল এবং ইনভারের মধ্যে কি হয়, পিতল এবং ইনভারের মধ্যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা আমরা জানি কি, ইনভারের চেয়ে কিন্তু পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা বেশি। পিতলের থেকে কি ইনভারের থেকে পিতলের কিন্তু কি বলছে, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইনভারের তুলনায় বেশি। ইনভারের তুলনায় কার বেশি, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কিন্তু কি হচ্ছে, ইনভারের তুলনায় বেশি। তার মানে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিন্তু অ্যাকচুয়ালি বেশি, কার থেকে, ইনভারের থেকে। বোঝা গেল, পিতলের যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেটা অবশ্যই বেশি ইনভারের থেকে, এটা আমরা আগে থেকেই জানতাম। সেই জন্য ইনভার্টটাকে ভেতরে রেখেছি, আর পিতলটাকে ভেতরে রেখেছি, ইনভার্টটাকে বাইরে রেখেছি, এই জন্যই। এখন কি হচ্ছে, এখান থেকে আমি বলেছি এখান থেকে কানেকশন আছে একটা। এখন যখন হিটারে যখন তাপ দিচ্ছে চারপাশে, হিটারটা ধীরে ধীরে গরম হচ্ছে, ফলে আশেপাশে পরিবেশটা গরম হতে শুরু করছে, তখন কি হচ্ছে, যে ইনভার এবং পিতল এরাও তাপ অ্যাবজর্ব করছে। অ্যাবজর্ব বা শোষণ করার পরে তাপ নিজেরা গ্রহণ করছে, গ্রহণ করার পরে এরা ধীরে ধীরে কি হচ্ছে, বাঁকতে শুরু করেছে। যেহেতু ইনভার্টার থেকে পিতলের প্রসারণটা বেশি হয়, তাই কি হবে, এটা ধীরে ধীরে এদিকে এইভাবে আছে, এখন ধীরে ধীরে এদিকে বেঁকে যাবে। যখন এদিকে বেঁকে যাবে ব্যাপারটা কেমন হবে দেখো, তখন আর সোজা থাকবে না, এই পাতটা আর সোজা থাকবে না, পাত এইভাবে বেঁকে যাবে। পাত যদি এইভাবে বেঁকে যায়, আমি সবটা রাখছি না, পাত যদি এইভাবে বেঁকে যায় এভাবে থাকবে। তো এখান থেকে যে তারটা বেরিয়েছিল, নীল কালি যে তারটা আমি বের করেছিলাম, এই জিনিসটা কিন্তু নড়বে না, এই পুরো সিস্টেম সরে আসবে এমনটা নয়। এখান থেকে কিন্তু তারটা এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, এখানে এই তারটা থাকবে। তো এখান থেকে পুরো আবার যেভাবে ছিল সিস্টেম, যে ব্যাটারি ছিল এইভাবে দিয়ে পুরো সিস্টেমটা কিন্তু ওইভাবে থাকবে। এখান থেকে কি হচ্ছে, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে পুরো সিস্টেমটা। এখানে কি হচ্ছে তাহলে, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটা কিন্তু কি হচ্ছে, পুরো সিস্টেমটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। কখন, যখন কিনা পাতটা এদিকে বেঁকে যাচ্ছে, এদিকে বেঁকে যাচ্ছে, পাতটা যখন এদিকে বেঁকে যাচ্ছে, এখান থেকে তার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। যখন কখন এটা, যখন তার বেঁকে যাচ্ছে, পাত বেঁকে যাচ্ছে, পাত বাঁকছে কখন, যখন ঘর উত্তপ্ত হচ্ছে বেশি, তাহলে কি অটোমেটিক ডিসকানেক্ট হয়ে গেল, মানে আবার ধীরে 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 কি হবে, আর কিন্তু হিটার উত্তপ্ত হতে পারবে না, কারণ পুরো সিস্টেম বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা উত্তপ্ত হতে পারবে না। এটা উত্তপ্ত না হলে কি হবে, একা একা পুরো সিস্টেমটা কি হবে, আবার পুরো ঘরটা আবার ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করছে। এবার যখনই আবার ঠান্ডা হবে, পাতটা কি হবে, ধীরে ধীরে সোজা হতে শুরু করবে। যেই পাত ধীরে ধীরে সোজা হবে, সঙ্গে সঙ্গে আবার এই দুটো জোড়া লেগে যাবে, এই দুটো তার একেবারের মধ্যে জোড়া লেগে যাবে। আর যেই জোড়া লেগে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু আবার হিটার উত্তপ্ত হতে শুরু করবে, আবার কি হিটার উত্তপ্ত হতে শুরু করবে। আবার যখন হিটার উত্তপ্ত হবে, আবার কিন্তু পিতলটা কি হবে, এই ধীরে ধীরে যখন বেশি উত্তপ্ত হয়ে যাবে তখন আবার এটা বেঁকে যাবে, আবার কিন্তু সুইচ অফ হয়ে যাবে, অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে। এইভাবে কিন্তু এটা স্বয়ংক্রিয় সুইচ হিসেবে কাজ করে, স্বয়ংক্রিয় সুইচ হিসেবে কাজ করে এইভাবেই থার্মোস্ট্যাট। বোঝা গেল কি বললাম? এবং এটা আমরা কি জন্য, এটা এই উপকারটা কোথা থেকে আসছে, এই দ্বিধাদ্বৈপাতের যে ব্যাপক একটা ব্যবহার দ্বিধাদ্বৈপাতের, এই ব্যবহারটার জন্যই কিন্তু এটা ঘটছে। বোঝা গেল কি বললাম? দ্বিধাদ্বৈপাতের যে ব্যাপক একটা ব্যবহার আমরা দেখলাম একটু আগে, সেই দ্বিধাদ্বৈপাতের এই ব্যাপক ব্যবহারের জন্যই কিন্তু এটা ঘটছে। তাহলে এইভাবে কিন্তু আমরা দ্বিধাদ্বৈপাত ইউজ করি। এছাড়াও অ্যাকচুয়ালি আমরা এই পিতলটাকে এখানে রেখেছি, ইনভার্টার এখানে রেখেছি কেন, আমরা চেয়েছিলাম যে পাতা এদিকে বেঁকে যাক। যদি কখনো এমনটা প্রয়োজন পড়ে যে পাতা এদিকে বেঁকাতে হবে, তখন কিন্তু আমরা পিতলটাকে এই পাশে, ইনভার্টারকে এই পাশে দেবো। এটা আমাদের উপর ডিপেন্ড করছে যে আমরা এই যে দ্বিধাদ্বৈপাত কিভাবে তৈরি করবো, সেটা আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা কিভাবে তৈরি করব দ্বিধাদ্বৈপাত। বোঝা গেল কি বললাম? এবং এটা আমরা যখন এটা ইন্টারচেঞ্জ করবো, আমরা ইনভার্টার এদিকে দেবো, পিতলটা এদিকে দেবো, কখন, কখন দেবো এটা, যখন কিনা আমাদের সিস্টেমটা চেঞ্জ হবে, পুরো যন্ত্র চেঞ্জ হবে, অর্থাৎ অগ্নিসংযোগ যন্ত্রে। কোথায়, অগ্নিসংযোগ যন্ত্রে একই রকম ঘটনা ঘটে, কিন্তু এটা পুরো উল্টে দেওয়া হয়। অগ্নিসংযোগ যন্ত্রে কি হয়, যে আগুন লাগলে সেখানে একটা ঘন্টা বেজে ওঠে, আগুন লাগলে সেখানে কি হয়, একটা ঘন্টা বেজে ওঠে। বোঝা গেল? এই ছিল আমাদের দ্বিধাদ্বৈপাত এবং তার ব্যাপক ব্যবহার। বোঝা গেল?
তো যেটা বলছিলাম, অগ্নিসংযোগ যেটা ছিল তারও ব্যবহার কিন্তু একই রকম ভাবে ইউজ করি। এখানে যে ইনভার এবং পিতল নিতে হবে এমন কোনো মানে নেই। তামা এবং লোহা নিয়েও করা যেতে পারে। তামা এবং অ্যালুমিনিয়াম না, পিতল নিয়েও করা যেতে পারে। ঠিক আছে? এভাবে যেকোনো দুটো ধাতব পদার্থ নিয়ে কিন্তু এটা করা যেতে পারে। তো বাড়ি থেকেও তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে অগ্নিসংযোগ যন্ত্রটা একই রকম ব্যবহার। এটা বই থেকে পড়ে নেবে সবাই। ঠিক আছে? এবং যার যেখানে অসুবিধা সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবে। আমরা দেখবো সেটা যে কার কোথায় সমস্যা সেটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা যদি পরে করা যায় আমরা চেষ্টা করব করার। এবং আমরা চলচ্চিত্রের সেকেন্ড পার্ট, অনেকেই বলছে চলচ্চিত্রের সেকেন্ড পার্ট নিয়ে আসার জন্য। চলচ্চিত্রের সেকেন্ড পার্ট আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো। এবং আমাদের কিছু বাল্যচক্র বা এমন ধরনের কিছু সমস্যার জন্য আমাদের কিছু ইনস্ট্রুমেন্টের প্রয়োজন। আর সেজন্য আমার সমস্যা হচ্ছে জিনিসটা বোঝাতে। কারণ বাল্যের চক্র কিন্তু 2 ডাইমেনশনে বোঝানো একটু কষ্টকর আছে। কিন্তু আমরা চাইছিলাম যে যদি যন্ত্রটা দিয়ে যদি বোঝানো যেত বাল্যর চক্রটা তাহলে খুব ভালো হয় এবং আমরা সেই চেষ্টাই করছি। এজন্য একটু দেরি হচ্ছে বটে কিন্তু আসবে। বাল্যচক্র নিশ্চয়ই আসবে। একটু দেরি হবে কিন্তু বাল্যচক্র নিশ্চয়ই আসবে। আমরা এর মধ্যে আমরা তাপের ঘটনাসমূহ শেষ করব এবং রাসায়নিক গণনার আরো একটা পার্ট আমরা ভট্টাচার্য বিরাদার্সের যে বই, সেই বই থেকে আরো একটা পার্ট আমরা কিন্তু যা অনুশীলনী করা আছে সেই অনুশীলনের অঙ্কগুলো খুব শীঘ্রই আসতে চলেছে। ঠিক আছে? তো আজ এই পর্যন্তই থাক। বাকি ক্লাসটা আমরা পরের ভিডিওতে করে নেব।